যে বিচারালয়ে সন্তান বিচারকের দায়িত্ব পালন করছিল সেই বিচারালয়ের বাইরেই ভিক্ষা করতে দেখা গেল বৃদ্ধ পিতামাতাকে। তারপর সেই সন্তান যা করল তা দেখে সমগ্র মানবতা যেন কেঁদে উঠল। বন্ধুরা, মহানগরীর সবচেয়ে বড় বিচারালয়ের বাইরে সেদিন এক অদ্ভুত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। প্রখর রোদের মধ্যেও মানুষের ভিড় জমে গিয়েছিল। সবাই শুধুমাত্র একটি নাম নিয়েই আলোচনা করছিল, বিচারক অভিজিৎ রায়। বয়স মাত্র ৩০ বছর, কিন্তু তার রায় এতটাই কঠোর ছিল যে বড় বড় অপরাধীরাও ভয়ে কেঁপে উঠত। বলা হতো যে তার আদালতে সত্য ছাড়া আর কিছুই স্থান পায় না। কিন্তু সেদিন বিচারালয়ের বাইরে এমন একটি দৃশ্য দেখা গেল যা মানবতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। বিচারালয়ের প্রধান গেট থেকে কিছুটা দূরে সিঁড়ির ধারে এক বৃদ্ধ লোক এবং এক বৃদ্ধা মহিলা বসেছিলেন। তাদের জামাকাপড় ছেঁড়া ছিল, চেহারায় বয়স আর কষ্টের গভীর ছাপ ছিল, আর হাতে ছিল একটা পুরনো বাটি যাতে মানুষ কিছু কয়েন ফেলে দিয়ে যাচ্ছিল। তারা দুজনেই নিচু স্বরে পথচারীদের বলছিলেন, বাবা, কিছু দাও, ভগবান তোমার মঙ্গল করবে। কিন্তু তাদের চোখে যে কষ্ট ছিল তা যে কোনো কয়েনের চেয়ে অনেক বেশি ভারী ছিল। ঠিক তখনই একটি কালো চকচকে গাড়ি বিচারালয়ের সামনে এসে থামল। ড্রাইভার সাথে সাথে দরজা খুলল, আর বাইরে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী ব্যক্তিত্ব, বিচারক অভিজিৎ রায়। সাদা শার্ট, কালো কোট আর চেহারায় সেই একই কঠোর ভাব। সে গাড়ি থেকে নামতেই সবাই সম্মানে রাস্তা ছেড়ে দিতে লাগল। কিন্তু তখনই তার নজর হঠাৎ সেই দুই বৃদ্ধ মানুষের উপর পড়ল। মাত্র এক মুহূর্তের জন্য তার হাঁটা থমকে গেল। তার চোখে যেন কোনো পুরনো স্মৃতি ভেসে উঠল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল এবং কিছু না বলে ভেতরের দিকে এগিয়ে গেল। কেউ খেয়াল করেনি যে সেই এক মুহূর্তে তার চেহারার কঠোরতা কিছুটা হলেও শিথিল হয়ে পড়েছিল। ভেতরে বিচারালয়ের কার্যক্রম শুরু হল। একের পর এক মামলা, আর প্রতিটি রায়ে সেই একই দৃঢ়তা। কিন্তু আজ অভিজিতের মন অন্য কোথাও ছিল। বারবার তার মাথায় সেই বৃদ্ধ মুখগুলো ঘুরছিল। সে নিজেকে বোঝাচ্ছিল যে এসবই তার মনের ভুল, কিন্তু মন মানতে রাজি ছিল না। অবশেষে যখন লাঞ্চ ব্রেক হল, সে সোজা নিজের চেম্বারে যাওয়ার বদলে চুপচাপ পেছনের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলো, আর সেই জায়গার দিকে এগিয়ে গেল যেখানে তারা দুজনে বসেছিলেন। সে তাদের কাছে পৌঁছাতেই বৃদ্ধা মহিলা ওপরে না তাকিয়েই হাত বাড়িয়ে দিলেন, বাবা, কিছু দাও, সকাল থেকে কিছু খাইনি। তার গলায় এতটাই অসহায়ত্ব ছিল যে অভিজিতের বুক এক মুহূর্তের জন্য জোরে কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, আপনারা এখানে কতক্ষণ ধরে বসে আছেন? বৃদ্ধ লোকটা তার দিকে তাকাতে লাগল। তার চোখে এক অদ্ভুত চেনার আভাস ছিল, যেন সে আপন কাউকে চেনার চেষ্টা করছে। কিন্তু পরের মুহূর্তেই সে চোখ নামিয়ে নিল আর বলল, শুধু বাবা, জীবন এখানে এনে দাঁড় করিয়েছে। অভিজিতের ভেতর কিছু একটা ভেঙে পড়তে লাগল। সে আরও কাছে এলো এবং মন দিয়ে তাদের দুজনের মুখ দেখতে লাগল। হঠাৎ তার হাত কাঁপতে লাগল, তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। সেই কথাগুলো যা তার হৃদয়ে চাপা ছিল বাইরে আসার জন্য ছটফট করতে লাগল, কিন্তু সে নিজেকে আটকে নিল। সে পকেট থেকে কিছু টাকা বের করে তাদের বাটিতে দিয়ে দিল। বৃদ্ধা মাথা তুলে তাকে দেখলেন আর হাসার চেষ্টা করলেন, ভগবান তোমার মঙ্গল করুক বাবা। কিন্তু যেমনই তাদের চোখাচোখি হল, দুজনের মুখে একসাথে এক অদ্ভুত ভাব ফুটে উঠল, যেন কোনো গভীর পরিচিতি হঠাৎ সামনে চলে এসেছে, কিন্তু বিশ্বাস করার সাহস নেই। অভিজিৎ সাথে সাথে সেখান থেকে ঘুরে গেল। তার পা দ্রুত চলতে লাগল, যেন সে কোনো সত্যি থেকে পালাচ্ছে। কিন্তু সত্যি সবসময় পিছু করে। সে যখন আবার বিচারালয়ের ভেতরে গেল, তার কানে সেই একই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, বাবা। এই একটি শব্দ তার হৃদয়ে বিদ্ধ হচ্ছিল। সে নিজের চেম্বারে গিয়ে চেয়ারে বসল, কিন্তু আজ তার চোখের সামনে কোনো মামলা ছিল না, শুধু সেই দুটো মুখ ছিল। তার মনে পড়তে লাগল শৈশব, একটা ছোট বাড়ি, মায়ের হাতের রান্না, বাবার বকুনির আড়ালে থাকা ভালোবাসা। আর তারপর একদিন সবকিছু বদলে গিয়েছিল, দারিদ্র্য, কটাক্ষ, সংগ্রাম, আর এমন এক সিদ্ধান্ত যা তাকে সবার থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে আর কখনো পেছনে ফিরে তাকাবে না, কিন্তু আজ অতীত নিজেই হেঁটে তার সামনে চলে এসেছিল। ওদিকে বাইরে সেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলল, ওগো, ছেলেটাকে কিছুটা চেনা চেনা মনে হলো। বৃদ্ধা মহিলাও নিচু স্বরে বললেন, হ্যাঁ, যেন নিজেরই কেউ। আর তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। আর এদিকে ভেতরে বিচারক অভিজিৎ রায় নিজেরই বিচারালয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এবার কাঠকড়ায় অন্য কেউ নয়, বরং সে নিজে ছিল। এখন সামনে কি হবে? অভিজিৎ কি সেই সত্যিটা স্বীকার করবে, নাকি নিজের বাবা মার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে?
বিচারালয়ের ঘড়িতে দুপুরের সময় বাজতেই পুরো চত্বরে হালকা নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু বিচারক অভিজিৎ রায়ের ভেতরে তুফান চলছিল। তার সামনে ফাইল খোলা ছিল, কিন্তু অক্ষরগুলো যেন ঝাপসা হয়ে গিয়েছিল। প্রতিটি শব্দের পেছনে সে সেই দুটো মুখ দেখতে পাচ্ছিল, সেই বৃদ্ধ লোক এবং বৃদ্ধা মহিলা যাদের চোখে অদ্ভুত মায়াময় যন্ত্রণা ছিল। অভিজিৎ চোখ বন্ধ করল, কিন্তু পলক পড়তেই তার শৈশব পরিষ্কার নজরে আসতে লাগল। মাটির ছোট বাড়ি, ভাঙা চারপাই, মায়ের কোল আর বাবার পরিশ্রমে ভরা নিঃশ্বাস। তার মনে পড়ল কিভাবে তার মা তাকে প্রতি রাতে নিজের হাতে খাইয়ে দিতেন, আর বাবা সারাদিন মজুরি করার পরেও তার মাথায় হাত বুলিয়ে বলতেন, তুই বড় মানুষ হবি বাবা। অভিজিৎ ঝটকা দিয়ে চোখ খুলে ফেলল, যেন সে সেই স্মৃতিগুলো থেকে পালাতে চায়। কিন্তু স্মৃতিরা পিছু ছাড়ার পাত্র নয়। সে নিজেকে বলল যে এটা কেবল একটা বিভ্রাম। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থাকে, যে কারোর মধ্যেই নিজের মতো চেহারা দেখা যেতে পারে। কিন্তু মন বারবার সেই একই প্রশ্ন করছিল, যদি সত্যি তারাই হন। তখনই দরজায় টোকা পড়ল। তার সহকারী ভেতরে এসে বলল, স্যার, পরের মামলা শুরু হতে চলেছে। অভিজিৎ নিজেকে সামলে নিয়ে মাথা নাড়ল এবং কোর্ট রুমের দিকে এগিয়ে গেল। সে নিজের চেয়ারে বসতেই সবার নজর তার ওপর গিয়ে পড়ল। কিন্তু আজ তার চোখে সেই স্থিরতা ছিল না যা সব সময় থাকত। মামলা শুরু হল, সাক্ষীরা এলো, আইনজীবীরা যুক্তি দিলেন। কিন্তু অভিজিতের মনোযোগ বারবার ঘুরে যাচ্ছিল। হঠাৎ এক বয়স্ক সাক্ষীকে কাঠগড়ায় আনা হল। তার কাঁপা গলা আর ঝুঁকে পড়া কোমর দেখে অভিজিতের মন আবার বিচলিত হয়ে পড়ল। তার নিজের বাবার মুখ মনে পড়ে গেল, সেই ক্লান্তি, সেই সংগ্রাম। সে কোনো মতে কার্যক্রম শেষ করে রায় শোনাল, কিন্তু আজ তার গলায় সেই কঠোরতা ছিল না। কোর্ট শেষ হতেই সে কারো সাথে কথা না বলে সোজা বাইরের দিকে বেরিয়ে গেল। তার পা দ্রুত চলছিল, যেন সে কোনো অজানা ভয় থেকে পালাচ্ছে। কিন্তু এবার সে সোজা সেই জায়গাতেই যাচ্ছিল যেখানে তারা দুজনে বসেছিলেন। বাইরে পৌঁছে সে দেখল বৃদ্ধা মহিলা মাটিতে বসে আছেন, আর বৃদ্ধ লোকটি তার পাশে ঝুঁকে আছেন, যেন তাকে সাহায্য করছেন। অভিজিতের বুক ধড়ফড় করে উঠল। সে দ্রুত তাদের কাছে পৌঁছল আর ঘাবড়ানো গলায় বলল, কি হয়েছে এর? বৃদ্ধ লোকটি মাথা তুললেন। তার চোখে ক্লান্তি আর অসহায়ত্ব ছিল। তিনি ধীরে ধীরে বললেন, সকাল থেকে কিছু খায়নি, শরীর খারাপ হয়ে গেছে। অভিজিতের ভেতরে কিছু একটা ভেঙে গেল। সে সাথে সাথে তার ড্রাইভারকে ডাকল আর বলল, তাড়াতাড়ি গাড়ি নিয়ে এসো। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে যাচ্ছিল যে একজন বিচারক নিজে দুজন ভিক্ষুককে সাহায্যের জন্য কেন এত ব্যাকুল হচ্ছেন। গাড়ি এলো আর অভিজিৎ নিজে নিজের হাতে বৃদ্ধা মহিলাকে ধরে তুলল। যখনই সে তাকে স্পর্শ করল, তার শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল, যেন এই স্পর্শ অনেক পুরনো, অনেক আপন। বৃদ্ধা মহিলা আধবোজা চোখে তাকে দেখলেন আর বিড়বিড়িয়ে বললেন, বাবা। এই একটা শব্দ শুনেই অভিজিতের বুক কেঁপে উঠল। সে সাথে সাথে নজর সরিয়ে নিল এবং নিজেকে সামলে তাদের গাড়িতে বসাল। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা তাদের ভেতরে নিয়ে গেলেন। অভিজিৎ বাইরে দাঁড়িয়েছিল, উদ্বিগ্ন, ঘাবড়ানো। তার নিঃশ্বাস দ্রুত ছিল আর মাথায় প্রশ্নের জোয়ার। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এলেন আর বললেন, ভয়ের কিছু নেই, দুর্বলতার কারণে শরীর খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে যাবেন। অভিজিৎ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার অস্থিরতা শেষ হয়নি। সে ধীরে ধীরে ভেতরে ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। বৃদ্ধা মহিলা বেডে শুয়েছিলেন আর বৃদ্ধ লোকটি তার পাশে বসেছিলেন। অভিজিৎ ভেতরে আসতেই দুজনের নজর তার ওপর পড়ল। কিছুক্ষণের জন্য পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। তারপর বৃদ্ধ লোকটি নিচু স্বরে বললেন, বাবা, তুমি কেন আমাদের এত সাহায্য করছ? অভিজিতের কাছে কোনো উত্তর ছিল না। তার চোখ ভিজে উঠতে লাগল, কিন্তু সে নিজেকে আটকে নিল। সে শুধু এটুকু বলল, মানবতার খাতিরে। বৃদ্ধা হালকা হাসি দিয়ে বললেন, ভগবান তোমাকে সুখে রাখুক। তোমার বাবা মা খুব ভাগ্যবান হবেন যারা তোমার মতো ছেলে পেয়েছেন। এটা শুনেই অভিজিতের বুক যেন ছিঁড়ে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে এক মুহূর্তেও সেখানে থাকতে পারল না এবং দ্রুত বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে সে গভীর নিঃশ্বাস নিল, কিন্তু মনের বোঝা আরও বেড়ে গিয়েছিল। আজ প্রথমবার তার নিজের রায়ের ওপর সন্দেহ হতে লাগল। সে ভাবছিল, সে কি সত্যি ঠিক করেছিল নিজের অতীত থেকে দূরে গিয়ে?
নাকি সে সবচেয়ে বড় অপরাধী যে নিজেরই বাবা মাকে এই অবস্থায় ছেড়ে দিয়েছে? ওদিকে হাসপাতালের ঘরে বৃদ্ধা ধীরে ধীরে বললেন, ওগো, এই ছেলেটা একদম আমাদের অভিজিতের মতো মনে হচ্ছে। বৃদ্ধ লোকের চোখ ভরে এলো। তিনি আকাশের দিকে তাকালেন আর বললেন, আফসোস, ও যদি সত্যি আমাদের ছেলে হতো। আর এই শব্দগুলো যেন বাতাস চিরে সোজা অভিজিতের হৃদয়ে পৌঁছে গেল, যে বাইরে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। এখন তার সামনে সত্য দরজায় কড়া নাড়ছিল। সে কি এটা স্বীকার করবে নাকি আবারও পালিয়ে যাবে? হাসপাতালের বাইরে দাঁড়িয়ে অভিজিৎ যেন পাথরে পরিণত হয়েছিল। তার কানে এখনও সেই কথাগুলো বাজছিল। আফসোস, ও যদি সত্যি আমাদের ছেলে হতো। এটা শুনেই তার ভেতরে চাপা থাকা অতীত হঠাৎ জেগে উঠল। তার পায়ে যেন আর জোর ছিল না। তবুও সে ধীরে ধীরে পেছনের দিকে গেল এবং দেয়ালের সাহায্য নিয়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখের সামনে একের পর এক পুরনো ছবি ঘুরতে লাগল। সেই দিনটা যখন সে রেগে গিয়ে তার বাবার কথা অগ্রাহ্য করেছিল। সেই রাত যখন তার মা কাঁদতে কাঁদতে তাকে আটকাচ্ছিলেন, আর সে পেছনে ফিরে না তাকিয়েই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তার মনে পড়ল কিভাবে সে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিল যে সে কখনো ফিরে আসবে না, যাই হয়ে যাক না কেন। কিন্তু আজ সেই প্রতিজ্ঞাই তার সবচেয়ে বড় ভুল হয়ে তার সামনে দাঁড়িয়েছিল। অভিজিৎ নিজের মাথা দুহাত দিয়ে চেপে ধরল, যেন সে নিজের চিন্তাগুলোকেই থামিয়ে দিতে চায়। কিন্তু মনের আওয়াজ এবার আরও তীব্র হচ্ছিল। সে অনুভব করতে পারল যে এটা কোনো কাকতলীয় বিষয় নয়। এরা তারাই, তার নিজের বাবা মা, যাদের সে বহু বছর আগে একা ফেলে এসেছিল। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার জন্য ছটফট করছিল, কিন্তু সে নিজেকে আটকে নিল। সে ছিল একজন বিচারক, একজন কঠোর মানুষ যে কখনো নিজের আবেগকে নিজের রায়ের ওপর প্রভাব ফেলতে দেয়নি। কিন্তু আজ সে নিজেই নিজের সিদ্ধান্তের কাঠগড়ায় দাঁড়িয়েছিল। তখনই তার ফোন বেজে উঠল। সে দেখল কোর্ট থেকে কল এসেছে। তাকে সাথে সাথে একটি জরুরি মামলার জন্য ডাকা হচ্ছিল। অভিজিৎ নিজেকে সামলানোর চেষ্টা করল, চেহারায় আবার সেই কঠোরতা আনার চেষ্টা করল এবং কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কিন্তু এবার তার পা ভারী ছিল, যেন প্রতিটি পদক্ষেপ তাকে তার ভুলের কথা মনে করিয়ে দিচ্ছিল। বিচারালয়ে পৌঁছতেই আবার সেই পরিবেশ, মানুষের ভিড়, আইনজীবীদের চিৎকার আর ন্যায়ের আশা। অভিজিৎ নিজের চেয়ারে বসল, কিন্তু আজ তার নজর নিচু হয়েছিল। মামলা শুরু হল। এই মামলাটি ছিল এক ছেলের, যে তার বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। যখনই আইনজীবী অভিযোগ পড়তে শুরু করলেন, অভিজিতের বুক জোরে ধরফর করতে লাগল। প্রতিটি শব্দ যেন তার বুকে তীরের মতো বিঁধছিল। সাক্ষীরা একে একে সামনে এলো আর নিজেদের কথা বলতে লাগল। বৃদ্ধ বাবা মার অবস্থার কথা বলা হলো, তাদের অসহায়ত্বের কথা বলা হলো, আর সেই ছেলের নিষ্ঠুরতার কথা বলা হলো, যে তাদের রাস্তায় ছেড়ে দিয়েছিল। পুরো কোর্টরুম সেই ছেলের বিরুদ্ধে রাগে ফুঁসছিল। কিন্তু অভিজিতের কাছে এটা কেবল একটা মামলা ছিল না, এটা ছিল তার নিজের গল্প, যা তার সামনে ফুটে উঠছিল। তার হাত হালকা কাঁপতে লাগল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আসামিকে কাঠঘড়ায় আনা হোক। যেমনই সেই ছেলেকে সামনে আনা হলো, অভিজিৎ তার চোখের দিকে তাকাল। সেখানে সে আর কাউকে নয়, বরং নিজের মুখই দেখতে পাচ্ছিল। সেই অহংকার, সেই দূরত্ব, সেই উদাসীনতা। এক মুহূর্তের জন্য পুরো কোর্টরুম শান্ত হয়ে গেল। অভিজিতের ভেতরে তুফান উঠে গিয়েছিল। সে নিজের সাথে লড়াই করছিল, একদিকে তার কর্তব্য আর অন্যদিকে তার বিবেক। অবশেষে সে গভীর নিঃশ্বাস নিল এবং রায় শোনানোর জন্য দাঁড়িয়ে পড়ল। তার গলা আগের চেয়ে নিচু ছিল, কিন্তু প্রতিটি শব্দে গভীরতা ছিল। সে বলল, যে মানুষ নিজের বাবা মার সম্মান করতে পারে না, তার এই সমাজে থাকার কোনো অধিকার নেই। বাবা মা তারাই হন যারা নিজের সব খুশি বিসর্জন দেন তাদের সন্তানদের জন্য, আর বিনিময়ে তাদের কেবল একটু সম্মান প্রয়োজন হয়। যে ছেলে নিজেরই বাবা মাকে রাস্তায় ছেড়ে দেয়, সে মানুষ হওয়ার যোগ্য নয়। এ কথা বলতে বলতে তার গলা ধরে এলো, কিন্তু সে নিজেকে সামলে রায় শোনাল। আসামিকে কঠোর শাস্তি দেওয়া হলো। কোর্টরুম তালি আর সম্মতির আওয়াজে ফেটে পড়ল, কিন্তু অভিজিতের মনে ছিল নিস্তব্ধতা। তার মনে হচ্ছিল সে অন্য কাউকে নয়, বরং নিজেকেই শাস্তি দিয়েছে। রায় শোনানোর পর সে সাথে সাথে নিজের চেয়ার থেকে উঠল আর কারোর সাথে চোখ না মিলিয়ে নিজের চেম্বারে চলে গেল। দরজা বন্ধ হতেই সে নিজেকে আর ধরে রাখতে পারল না। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে নিজেকে বলল, ও যদি এত ভুল হয়ে থাকে, তবে আমি কি? আমিও তো সেটাই করেছি। আমিও তো আমার বাবা মাকে ছেড়ে দিয়েছিলাম। কথা বলে সে মাটিতে বসে পড়ল।
যেন তার সব অহংকার চূর্ণ হয়ে গেছে। এখন তার সামনে কেবল একটাই পথ ছিল, সত্যের মুখোমুখি হওয়া। ওদিকে হাসপাতালে বৃদ্ধা মহিলার শরীর ধীরে ধীরে ভালো হচ্ছিল। তিনি তার স্বামীর হাত ধরলেন আর বললেন, আমি জানি না কেন, কিন্তু মন বলছে আমাদের ছেলে আমাদের আশেপাশেই আছে। বৃদ্ধ লোকটি তার দিকে তাকালেন। তার চোখেও সেই আশা ছিল যা বহু বছর আগে নিভে গিয়েছিল, কিন্তু আজ আবার তা জ্বলে উঠেছিল। আর এদিকে অভিজিৎ নিজের চোখের জল মুছল এবং একটি সিদ্ধান্ত নিল। এবার সে আর পালাবে না, এবার সে সত্যের মুখোমুখি হবে, যাই হয়ে যাক না কেন। এখন গল্প সেই মোড়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে ফেরা সহজ ছিল না। অভিজিৎ কি তার বাবা মার সামনে গিয়ে সত্যিটা স্বীকার করবে, নাকি আবারও ভয় পেয়ে পিছিয়ে যাবে? চেম্বারের ভেতরে বসা অভিজিৎ রায় এখন আর আগের মতো কঠোর বিচারক ছিল না। তার মুখে এক অদ্ভুত ক্লান্তি আর চোখে অনুশোচনার গভীরতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সে তার সামনে রাখা ফাইলগুলো ধীরে ধীরে বন্ধ করল এবং চেয়ার থেকে উঠে জানালার পাশে গেল। বাইরে সেই ভিড়, সেই শোরগোল, কিন্তু আজ তার কাছে সবকিছু বিবর্ণ লাগছিল। তার মনে হচ্ছিল সে জীবনের সবচেয়ে বড় লড়াইটা নিজের কাছেই হেরে গেছে। সে নিজের মুঠি শক্ত করল আর নিজেকে বলল, আর নয়, এবার সত্যি থেকে পালানো যাবে না। এই ভেবে সে দ্রুত চেম্বার থেকে বের হল এবং সোজা হাসপাতালের দিকে রওনা দিল। পুরো রাস্তা তার বুক জোরে ধরফর করছিল, যেন প্রতিটি স্পন্দন তাকে তার অতীতের কথা মনে করিয়ে দিচ্ছিল। গাড়ি হাসপাতালের সামনে থামল, আর এবার তার পা আগের চেয়েও বেশি ভারী ছিল। কিন্তু এবার সে থামল না। সে সোজা ভেতরে ওয়ার্ডের দিকে এগিয়ে গেল। ঘরের বাইরে গিয়ে তার পা এক মুহূর্তের জন্য থমকে গেল। ভেতরে যাওয়ার সাহস সঞ্চয় করতে তার কয়েক সেকেন্ড সময় লাগল, কিন্তু তারপর সে গভীর নিঃশ্বাস নিল এবং দরজা খুলে দিল। ভেতরে সেই একই দৃশ্য। বৃদ্ধা মা বেডে শুয়ে আছেন আর বাবা পাশে বসে তার হাত ধরে আছেন। যেমনই দরজা খুলল, দুজনের নজর তার দিকে উঠল। কিছুক্ষণের জন্য তিনজনের মধ্যে নিস্তব্ধতা নেমে এল। অভিজিতের বুক এত দ্রুত ধরভর করছিল যে সে নিজেই নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। সে ধীরে ধীরে তাদের কাছে গেল এবং কিছুটা দূরত্বে দাঁড়িয়ে পড়ল। তার চোখ ভিজে ছিল, কিন্তু কথা যেন গলায় আটকে যাচ্ছিল। বৃদ্ধ বাবা তাকে মন দিয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, এলে বাবা। এই শব্দটা শুনেই অভিজিতের ভেতরে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজেকে ধরে রাখতে পারল না, আর তার হাঁটু নিজে থেকেই মাটিতে নুয়ে পড়ল। তার চোখ দিয়ে জল ঝরতে লাগল এবং সে কাঁপা গলায় বলল, আমাকে ক্ষমা করে দিন। এটা শুনেই বৃদ্ধা মায়ের চোখ থেকেও জল পড়তে লাগল। তিনি কাঁপতে কাঁপতে হাত দিয়ে অভিজিতের মাথা স্পর্শ করলেন, যেন বহু বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছেন। বাবার চোখেও জল ছিল, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, আমরা তো কবেই তোকে ক্ষমা করে দিয়েছি, শুধু তোর আশার অপেক্ষায় ছিলাম। এটা শুনে অভিজিৎ আরও জোরে কেঁদে ফেলল। তার মনে হচ্ছিল তার সব বোঝা হালকা হয়ে গেছে, কিন্তু সেই সাথে একটা কষ্টও ছিল। এত বছরের দূরত্ব, এত কষ্ট যা সে তার নিজের বাবা মাকে দিয়েছিল। সে তার বাবার পা জড়িয়ে ধরল আর বলল, আমি অনেক বড় অপরাধী। আমি আপনাদের এই অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। আমি আপনাদের যোগ্য নই। বাবা সাথে সাথে তাকে তুললেন এবং বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, এমন বলিস না বাবা। বাবা মার কাছে সন্তান কখনো অপরাধী হয় না, কেবল মাঝে মাঝে পথ হারিয়ে ফেলে। আর তুই আজ ফিরে এসেছিস, আমাদের জন্য এটাই যথেষ্ট। ঘরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। যেখানে আগে কষ্ট আর একাকিত্ব ছিল, সেখানে এখন ভালোবাসা আর আপনত্ব ভরে উঠেছে। অভিজিৎ তার মায়ের হাত ধরল আর ধীরে ধীরে বলল, এখন থেকে আমি আপনাদের কখনো একা ছাড়ব না। এখন থেকে আপনাদের সব দায়িত্ব আমার। মা হালকা হাসি দিয়ে তার মুখ দেখলেন আর বললেন, আমাদের কিছু চাই না বাবা, শুধু তুই আমাদের সাথে থাকিস। এটা শুনে অভিজিৎ মাথা নাড়ল, কিন্তু তার মনে আরও একটা ঝড় চলছিল। সে জানত যে কেবল ক্ষমা চেয়ে সবকিছু ঠিক হবে না, তাকে তার কাজের মাসুল দিতে হবে। তাকে সেই সব কিছু দিতে হবে যা সে তাদের থেকে কেড়ে নিয়েছিল: সম্মান, নিরাপত্তা এবং একটি মর্যাদাপূর্ণ জীবন। ঠিক তখনই ডাক্তার ভেতরে এলেন আর বললেন, এখন রোগীর অবস্থা ভালো, আপনি এদের বাড়ি নিয়ে যেতে পারেন, তবে এদের বিশ্রামের প্রয়োজন। অভিজিৎ সাথে সাথে বলল, এখন থেকে এনারা আমার সাথেই থাকবেন। সে সব নিয়মকানুন শেষ করল এবং নিজের বাবা মাকে সাহায্য করে গাড়ি পর্যন্ত নিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে তাকিয়েছিল,
কারণ তারা কখনও একজন বিচারককে এত আবেগপ্রবণ রূপে দেখেনি। কিন্তু আজ অভিজিৎ কেবল একজন বিচারক ছিল না, সে ছিল একজন ছেলে যে বহু বছর পর তার বাবা মাকে ফিরে পেয়েছে। গাড়িতে বসার সময় মা তার হাত শক্ত করে ধরেছিলেন, যেন তিনি ভয় পাচ্ছিলেন যে এই স্বপ্নটা ভেঙে না যায়। অভিজিৎ তার হাতের উপর নিজের অন্য হাতটি রাখল এবং হাসিমুখে বলল, এখন সব ঠিক হবে। কিন্তু সে এটাও জানত যে আসল পরীক্ষা এখনও বাকি। সমাজ কি বলবে, তার সহকর্মীরা কি ভাববেন, আর সবথেকে বড় প্রশ্ন, সে কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে? ওদিকে বিচারালয়ে তাকে নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। লোকজন বলছিল যে বিচারক অভিজিৎ রায় বদলে গেছে, তার সেই কঠোরতা এখন কোথাও হারিয়ে গেছে। কিন্তু তারা কি জানত যে একজন মানুষের ভেতরে চলা লড়াই কতটা গভীর হয়? এখন গল্প সেই মোড়ে চলে এসেছিল যেখানে অভিজিৎ প্রথম পদক্ষেপ তো নিয়েছিল, কিন্তু সামনের রাস্তা এখনও কঠিন ছিল। সে কি তার মা বাবাকে সেই জীবন দিতে পারবে যার যোগ্য তারা, নাকি অতীতের ছায়া আবারও তার রাস্তায় চলে আসবে? গাড়ি যখন শহরের ভিড় রাস্তা পার হয়ে অভিজিতের বিলাসবহুল অট্টালিকার সামনে থামল, মা বাবা দুজনের চোখেই একসাথে অবাক ভাব আর দ্বিধা ফুটে উঠল। এত বড় বাড়ি, উঁচু দেওয়াল, গেটে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড, ভেতরে সবুজে ঘেরা বাগান, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই রাজকীয় বাড়ি, এসব কিছু তাদের কাছে কোনো স্বপ্নের মতো ছিল। অভিজিৎ ধীরে ধীরে গাড়ির দরজা খুলল এবং বাবার হাত ধরে তাকে বাইরে নামাল। তারপর মাকে ধরে নামাল। মা এক মুহূর্তের জন্য বাড়িটার দিকে তাকালেন এবং তারপর অভিজিতের দিকে তাকিয়ে বললেন, বাবা, এসব কি তোর? অভিজিতের চোখ নুয়ে এলো। সে নিচু স্বরে বলল, হ্যাঁ মা, কিন্তু এসব থাকা সত্ত্বেও আমি সবথেকে গরিব ছিলাম, কারণ আপনারা দুজনে আমার কাছে ছিলেন না। এটা শুনে মায়ের চোখ আবার ভিজে এলো, কিন্তু এবার সেই চোখের জলে কষ্টের চেয়েও বেশি প্রশান্তি ছিল। যেমনই তারা তিনজন ভেতরে পৌঁছল, চাকরবাকররা অবাক হয়ে তাদের দিকে তাকাতে লাগল। কেউ আগে কখনো তাদের কঠোর বিচারক সাহেবকে এভাবে কারোর সাথে এত আপনত্ব দেখাতে দেখেনি। অভিজিৎ সবাইকে পরিষ্কার ভাষায় বলল, এরা আমার মা বাবা, আজ থেকে এদের সেবাই সব থেকে আগে হবে। তার গলায় সেই একই কঠোরতা ছিল, কিন্তু এবার তাতে গর্ব আর আপনত্ব মিশেছিল। মাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে সব সুবিধা ছিল, নরম বিছানা, পরিষ্কার চাদর, এসির ঠান্ডা বাতাস। কিন্তু মা সেই বিছানায় বসতেই ঘাবড়ে গেলেন। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, আমরা এখানে কিভাবে থাকতে পারব? আমাদের তো এসব জিনিসের অভ্যেস নেই। অভিজিৎ তাদের কাছে বসল এবং তার হাত ধরে বলল, মা, আপনারা আমাকে মাটি থেকে তুলে এখানে পৌঁছে দিয়েছেন, এখন এসবই আপনাদের অধিকার। বাবা পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার চোখে গর্বও ছিল আর একটা হালকা চিন্তাও। তিনি ধীরে ধীরে বললেন, বাবা, আমাদের শুধু তোর সঙ্গ চাই, এইসব সুখ আমাদের কাছে খুব বেশি গুরুত্ব রাখে না। অভিজিৎ মাথা নাড়ল, কিন্তু তার মনে এক জেদ চেপেছিল যে এখন সে তার মা বাবাকে সেই প্রতিটি খুশি দেবে যা তারা কখনো দেখেননি। সন্ধ্যা হতে হতে পুরো বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। যেখানে আগে নিস্তব্ধতা আর লৌকিকতা ছিল, সেখানে এখন একটি বাড়ির মতো উষ্ণতা অনুভূত হচ্ছিল। মা রান্নাঘরে যাওয়া জেদ করতে লাগলেন, কিন্তু অভিজিৎ তাদের আদর করে আটকে দিল। সে বলল, এখন আপনি শুধু বিশ্রাম করবেন, বাকি সব আমি দেখে নেব। কিন্তু মা কি আর মানার পাত্রী ছিলেন? তিনি বললেন, মায়ের মন তো রান্নাঘরেই থাকে বাবা, আমাকে থাকতে দে। শেষ পর্যন্ত অভিজিৎ মেনে নিল এবং নিজে তাদের সাথে দাঁড়িয়ে থেকে তাদের কাজ করতে দেখতে লাগল। বহু বছর পর সে সেই একই সুগন্ধ অনুভব করছিল, সেই স্বাদ যা সে শৈশবে পেয়েছিল। রান্না শেষ হল এবং তিনজন একসাথে বসে খেতে লাগল। এই মুহূর্তটি অভিজিতের জন্য কোনো স্বপ্নের চেয়ে কম ছিল না। প্রতিটি গ্রাসের সাথে তার চোখ ভিজে উঠছিল, কিন্তু সে হাসার চেষ্টা করছিল। খাওয়া শেষ হওয়ার পর বাবা তাকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, বাবা, তোকে একটা কথা জিজ্ঞেস করার আছে। অভিজিৎ কিছুটা ঘাবড়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ বাবা, বলুন। বাবা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, তুই আমাদের ছেড়ে কেন চলে গিয়েছিলি? এই প্রশ্নটা শোনা মাত্রই অভিজিতের বুক যেন আবার ভেঙে গেল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে বলল, আমি দুর্বল হয়ে পড়েছিলাম বাবা। দারিদ্র্য, কটাক্ষ আর মানুষের কথা আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। আমার মনে হয়েছিল আমি যদি আপনাদের থেকে দূরে চলে যাই তবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি ভুল ছিলাম, অনেক বড় ভুল ছিলাম।
বাবা তার কথা শুনলেন এবং ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলেন। তিনি বললেন, ভুল প্রতিটি মানুষের দ্বারাই হয় বাবা, কিন্তু সেটা স্বীকার করা সবথেকে বড় বিষয়। তুই আজ সেটা করে দেখিয়েছিস। অভিজিৎ তার বাবার হাত জড়িয়ে ধরল, যেন সে এখন আর তাদের কখনো হারাতে চায় না। রাত বাড়তে লাগল, কিন্তু অভিজিতের চোখে ঘুম ছিল না। সে নিজের ঘরে বসে ছাদের দিকে তাকিয়েছিল। তার মাথায় বারবার সেই একই প্রশ্ন ঘুরছিল, সে কি সত্যি তার করা কাজের মাসুল দিতে পারবে? তখনই তার মনে পড়ল সে কত বছর তার মা বাবাকে একাকিত্বে বেঁচে থাকার জন্য ছেড়ে দিয়েছিল। সে সাথে সাথে উঠল এবং চুপচাপ তাদের ঘরের দিকে গেল। দরজা হালকা খোলা ছিল। ভেতরে দেখল মা ঘুমিয়ে পড়েছেন আর বাবা তার কাছে বসে তাকে দেখছেন। অভিজিৎ দরজাতেই দাঁড়িয়ে পড়ল। বাবা তাকে দেখে নিলেন এবং ইশারায় ভেতরে ডাকলেন। অভিজিৎ ধীরে ধীরে ভেতরে গেল। বাবা নিচু স্বরে বললেন, দেখ বাবা, তোর মা আজ কত খুশি। এত বছর পর ও শান্তিতে ঘুমিয়েছে। এটা শুনে অভিজিতের চোখ আবার ভরে এলো। সে নিচু স্বরে বলল, আমি এখন থেকে এদের কখনো দুঃখ দেব না। বাবা হাসিমুখে বললেন, আমাদের শুধু এটাই চাই। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। পরের দিন সকালে যখন অভিজিৎ বিচারালয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই সে খবর পেল যে মিডিয়া তার বাড়ির বাইরে জড়ো হয়েছে। সবাই জানতে চাইছিল যে আসলে সেই ভিক্ষুকরা কারা ছিল যাদের বিচারক সাহেব নিজের বাড়িতে নিয়ে এসেছেন। অভিজিৎ বুঝতে পারল যে এবার তার ব্যক্তিগত জীবন সবার সামনে আসতে চলেছে। সে বাইরে এলো এবং মিডিয়ার সামনে দাঁড়িয়ে গেল। ক্যামেরা জ্বলে উঠল। প্রশ্নের বৃষ্টি শুরু হল। এটা কি সত্যি যে এরা আপনার মা বাবা? আপনি তাদের এতদিন কেন ছেড়ে রেখেছিলেন? এখন হঠাৎ এই বদল কেন? অভিজিৎ কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে গভীর নিঃশ্বাস নিল এবং বলল, হ্যাঁ, এরা আমার মা বাবা, আর আমি অনেক বড় ভুল করেছিলাম তাদের ছেড়ে গিয়ে, কিন্তু এখন আমি আমার ভুল শুধরে নিচ্ছি। তার এই কথা শুনে পুরো পরিবেশে নিস্তব্ধতা নেমে এলো। কেউ আশা করেনি যে একজন বিচারক এত সততার সাথে নিজের ভুল স্বীকার করবেন। কিন্তু এটা তো কেবল শুরু ছিল। আসল গল্প তখনও বাকি ছিল। সমাজ কি তাকে ক্ষমা করবে? সে কি নিজেকে ক্ষমা করতে পারবে? আর তার এই সিদ্ধান্ত কি তার জীবনকে আরও কঠিন করে তুলবে? সকালের হালকা রোদ তখনও পুরোপুরি ছড়ায়নি। এরই মধ্যে অভিজিতের বাড়ির বাইরে মিডিয়ার ভিড় আরও বেড়ে গিয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশ, মাইক হাতে রিপোর্টারদের চড়া গলা, আর সব জায়গায় একটাই প্রশ্ন, সত্যিই কি বিচারক অভিজিৎ রায় নিজের বাবা মাকে বছরের পর বছর ছেড়ে রেখেছিলেন? এই খবর এখন পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল। অভিজিৎ যখন এসব দেখল, তখন এক মুহূর্তের জন্য তার পা থমকে গেল। কিন্তু এবার তার মুখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল, যেন সে তার ভেতরের সবথেকে বড় লড়াইটা জিতে নিয়েছে। সে ধীরে ধীরে তার বাবার দিকে তাকালো, যিনি দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন। তার চোখে চিন্তা ছিল, কিন্তু সাথে সাথে নিজের ছেলের জন্য গর্বও ছিল। মা ভেতর থেকে দরজার আড়াল থেকে সবকিছু দেখছিলেন। তার মুখে ভয় পরিষ্কার দেখা যাচ্ছিল, যেন তার ভয় হচ্ছিল পাছে এই দুনিয়া আবার তার ছেলেকে তার কাছ থেকে কেড়ে না নেয়। অভিজিৎ তাদের কাছে গিয়ে তাদের হাত ধরল এবং নিচু স্বরে বলল, ভয় পাবেন না মা, এখন আমি কোথাও যাব না। এটা শুনে মায়ের চোখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু তার মন তখনও ধরফর করছিল। অভিজিৎ এক গভীর নিঃশ্বাস নিল এবং দরজা খুলে বাইরে পা রাখল। যেমনই সে বাইরে এলো, ক্যামেরার ফ্ল্যাশ আরও তেজ হয়ে গেল। প্রশ্নের বৃষ্টি শুরু হল। আপনি কি আপনার মা বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? এটা কি সত্যি যে তারা ভিক্ষা করছিলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? এখন হঠাৎ এই বদল কেন? অভিজিৎ হাত তুলে সবাইকে শান্ত থাকার ইশারা করল। কিছুক্ষণের জন্য পরিবেশ শান্ত হল। সে নিচু কিন্তু পরিষ্কার গলায় বলল, আমি ভুল করেছিলাম, অনেক বড় ভুল। আমি আমার মা বাবাকে সেই সময় ছেড়েছিলাম যখন আমার তাদের সবথেকে বেশি প্রয়োজন ছিল। এটা বলতে গিয়ে তার গলা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে আরও বলল, কিন্তু আজ আমি আমার ভুল স্বীকার করছি এবং তা শুধরে নেওয়ার চেষ্টা করছি। যদি কেউ আমাকে শাস্তি দিতে চায়, তবে আমি তৈরি আছি, কারণ আমি যা করেছি তা ভুল ছিল। এটা শুনেই ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। কেউ বুঝতে পারছিল না কি বলবে। একজন বিচারক, যিনি অন্যদের শাস্তি দেন, আজ তিনি নিজে নিজের জন্য শাস্তি চাইছেন। এই দৃশ্য প্রত্যেকের জন্য নতুন ছিল।
তখনই একজন রিপোর্টার প্রশ্ন করল, যদি আপনি নিজেকে দোষী মনে করেন তবে কি আপনি আপনার পদ ছেড়ে দেবেন? এই প্রশ্ন শুনে পরিবেশ আবার উত্তপ্ত হয়ে উঠল। সবার নজর অভিজিতের ওপর স্থির হয়ে গেল। অভিজিৎ কিছুক্ষণ চুপ থাকল, তারপর দৃঢ় কণ্ঠে বলল, যদি আমার পদ আমার মানবতার চেয়ে বড় হয়ে যায় তবে আমার সেই পদের প্রয়োজন নেই, কিন্তু আমি যদি নিজের ভুল শুধরে অন্যদের জন্য একটি উদাহরণ হতে পারি তবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। তার এই কথা শুনে কিছু মানুষ তালি বাজাতে লাগল, কিছু মানুষ তখনও প্রশ্নের মধ্যে ডুবেছিল। কিন্তু একটা কথা পরিষ্কার ছিল, আজ অভিজিৎ নিজেকে দুনিয়ার সামনে পুরোপুরি মেলে ধরেছে। মিডিয়া ধীরে ধীরে সরতে লাগল, কিন্তু এই খবর এখন প্রতি ঘরে ঘরে পৌঁছে গেছে। ওদিকে বিচারালয়েও হইচই পড়ে গিয়েছিল। অনেকেই তার রায়ের ওপর প্রশ্ন তুলছিল, আবার কিছু মানুষ তার সততার প্রশংসা করছিল। কিন্তু অভিজিৎ এখন এসব কথার ঊর্ধ্বে চলে গেছে। সে জানত যে আসল লড়াই বাইরে নয়, ভেতরে। সে বিচারালয়ে পৌঁছাল এবং নিজের চেয়ারে বসল। আজ তার চোখে এক আলাদা স্থিরতা ছিল, যেন সে নিজেকে গ্রহণ করে নিয়েছে। মামলা শুরু হল, কিন্তু আজ তার ভাবনা বদলে গিয়েছিল। সে এখন কেবল আইনের ভিত্তিতে নয়, বরং মানবতার ভিত্তিতেও ভাবছিল। প্রতিটি রায় দেওয়ার সময় তার নিজের মা-বাবার মুখ মনে পড়ত, এবং সে নিজেকে জিজ্ঞেস করত, আমি যদি এই জায়গায় হতাম তবে কি করতাম? ধীরে ধীরে তার প্রতিটি রায় আরও গভীর এবং ন্যায়পূর্ণ হতে লাগল। মানুষ এখন তার সমালোচনা কম এবং প্রশংসা বেশি করতে লাগল। ওদিকে বাড়িতে মা-বাবা ধীরে ধীরে সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে লাগলেন। মা এখন বাড়িতে ছোট ছোট কাজ করতে লাগলেন, কখনো রান্নাঘরে যান, কখনো বাগানে বসে ফুল দেখেন। বাবা বাড়ির বাইরে বসে খবরের কাগজ পড়েন আর মাঝে মাঝে পুরনো দিনগুলোর কথা মনে করে হাসেন। কিন্তু একটা জিনিস এখনও বাকি ছিল, অভিজিতের মনের বোঝা পুরোপুরি হালকা হয়নি। তার মনে হতো কেবল তাদের বাড়িতে আনাই যথেষ্ট নয়, তাকে আরও কিছু করতে হবে। একদিন সে তার বাবার কাছে বসে বলল, বাবা, আমি কিছু করতে চাই। বাবা জিজ্ঞেস করলেন, কি বাবা? অভিজিৎ বলল, আমি সেই সব বৃদ্ধদের জন্য একটা আশ্রয় বানাতে চাই যাদের নিজেদের মানুষরা ছেড়ে দেয়। এটা শুনে বাবার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, যদি তুই এটা করতে পারিস তবে বুঝে নেব তুই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছিস। অভিজিৎ সেই দিন থেকে এই কাজের শুরু করে দিল। সে জমি কিনল, মানুষের সাথে কথা বলল এবং একটি পরিকল্পনা তৈরি করল। ধীরে ধীরে সেই আশ্রয়ের নির্মাণ কাজ শুরু হল। শহরের মানুষ এখন তাকে কেবল একজন বিচারক হিসাবে নয়, বরং একজন মানুষ হিসাবে দেখতে লাগল, যে নিজের ভুল স্বীকার করেছে এবং তা শুধরানোর জন্য পদক্ষেপ নিয়েছে। কিন্তু গল্প তখনও শেষ হয়নি, কারণ প্রতিটি পরিবর্তনের সাথে কিছু চ্যালেঞ্জও আসে। কিছু মানুষ এখনও তার বিরুদ্ধে ছিল, কিছু মানুষ তাকে পড়ে যেতে দেখতে চাইছিল, আর সবথেকে বড় প্রশ্ন এখনও বাকি ছিল, অভিজিৎ কি নিজেকে পুরোপুরি ক্ষমা করতে পারবে? সে কি নিজের ভেতরের সেই কষ্ট শেষ করতে পারবে, যা তাকে বছরের পর বছর খেয়ে ফেলছিল? আর তার এই নতুন সফর কি তাকে এক নতুন গন্তব্যে নিয়ে যাবে, নাকি অন্য কোনো তুফান তার অপেক্ষায় ছিল? সময় ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু অভিজিতের জীবনে প্রতিটি দিন একটি করে নতুন পরীক্ষা নিয়ে আসছিল। যে আশ্রয়ের ভিত্তি সে তার মা-বাবার আশীর্বাদ নিয়ে রেখেছিল, তা এখন প্রায় তৈরি হয়ে গেছে। শহরের আনাচে কানাচে মানুষ তার এই উদ্যোগের কথা আলোচনা করছিল। কেউ তাকে মহান বলছিল, তো কেউ তার অতীত মনে করিয়ে তাকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছিল। কিন্তু এবার অভিজিৎ একটা বিষয় ঠিক করে নিয়েছিল, সে এখন অন্যদের কথায় নয়, নিজের বিবেকের নির্দেশে চলবে। যেদিন পিতামাতা সম্মান আশ্রমের উদ্বোধন হওয়ার কথা ছিল, সেদিন সকাল থেকেই পরিবেশ অন্যরকম ছিল। অভিজিৎ নিজে গিয়ে তার মা-বাবাকে তৈরি করে দিল। মা একটি সাধারণ শাড়ি পরলেন, বাবা তার পুরনো কুর্তা। কিন্তু আজ তাদের মুখে যে গর্ব ছিল, তা যে কোনো রাজকীয় পোশাকের চেয়েও দামি ছিল। যেমনই তারা তিনজন সেই নতুন তৈরি হওয়া আশ্রমের সামনে পৌঁছালেন, সেখানে আগে থেকেই অনেক মানুষ উপস্থিত ছিলেন। বড় একটি বোর্ড লাগানো ছিল, পিতামাতা সম্মান আশ্রম। এই নাম দেখেই মায়ের চোখ ভরে এলো। তিনি অভিজিতের দিকে তাকিয়ে বললেন, তুই তো আমাদের মাথা উঁচু করে দিলি বাবা। অভিজিৎ তাদের পা ছুঁয়ে প্রণাম করল এবং বলল, এসব আপনাদের জন্যই হয়েছে। উদ্বোধনের সময় হল, অভিজিৎ তার বাবাকে বলল ফিতা কাটতে। বাবার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে খুশির জল ছিল। যেমনই তিনি ফিতা কাটলেন, সেখানে তালির শব্দে চারদিক ফেটে পড়ল।
ভেতরে আগে থেকেই কিছু বৃদ্ধ মানুষকে আনা হয়েছিল, যাদের আপনজনরা তাদের ছেড়ে গিয়েছিল। কেউ চুপচাপ কোণায় বসেছিল, কেউ তার অতীত মনে করছিল, তো কেউ শুধু ছাদের দিকে তাকিয়েছিল। অভিজিৎ তাদের কাছে গেল এবং প্রত্যেকের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নিল। তার ব্যবহারে এত আপনত্ব ছিল যে অনেক বৃদ্ধের চোখে জল চলে এলো। তাদের মনে হল যেন তারা আবারও নিজেদের বাড়ি খুঁজে পেয়েছেন। উদ্বোধনের পর অভিজিৎ মঞ্চে গেল। সে মাইক হাতে নিল এবং কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকল, যেন সে তার শব্দগুলোকে অনুভব করছে। তারপর সে বলতে শুরু করল, আমি আমার জীবনে একটি অনেক বড় ভুল করেছিলাম। আমি আমার নিজের মা-বাবাকে একা ছেড়ে দিয়েছিলাম। এটা বলতে গিয়ে তার গলা ভারী হয়ে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু ভগবান আমাকে একটি সুযোগ দিয়েছেন আমার ভুল শুধরে নেওয়ার, আর আজ এই আশ্রম সেই প্রচেষ্টারই একটি ছোট পদক্ষেপ। এখানে সেই প্রতিটি মা-বাবা থাকবেন যাদের তাদের আপনজনরা ছেড়ে দিয়েছে, কিন্তু এখানে তারা কখনো একাকিত্ব অনুভব করবেন না। তার এই কথা শুনে পুরো পরিবেশ আবেগপ্রবণ হয়ে পড়ল। অনেকের চোখ দিয়ে জল পড়তে লাগল। তার মা-বাবা নিচে দাঁড়িয়ে সবকিছু শুনছিলেন। তাদের চোখে গর্ব আর ভালোবাসা পরিষ্কার ফুটে উঠছিল। অনুষ্ঠান শেষ হল এবং ধীরে ধীরে মানুষ যেতে শুরু করল, কিন্তু অভিজিৎ সেখানেই দাঁড়িয়ে থাকল, সেই আশ্রমের দিকে তাকিয়ে, যেন সে তার জীবনের নতুন অধ্যায়কে অনুভব করছে। ঠিক তখনই তার বাবা তার কাছে এলেন এবং বললেন, বাবা, আজ তুই সত্যি সেটা করে দেখিয়েছিস যা খুব কম মানুষ করতে পারে। তুই তোর ভুলকে তোর শক্তিতে পরিণত করেছিস। অভিজিৎ তার দিকে তাকাল এবং হাসল, কিন্তু তার চোখে এখনও এক হালকা আর্দ্রতা ছিল। সে বলল, বাবা, আপনি কি আমাকে ক্ষমা করতে পেরেছেন? বাবা কিছু না বলে তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই জড়িয়ে ধরাই ছিল তার উত্তর। মাও কাছে চলে এলেন এবং তিনজন একে অপরের সাথে দাঁড়িয়ে থাকলেন। এই মুহূর্তটি তাদের জন্য কোনো আশীর্বাদের চেয়ে কম ছিল না। রাতে যখন অভিজিৎ নিজের বাড়িতে ফিরল, তখন তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে নিজের ঘরে বসে ভাবতে লাগল, জীবন তাকে কত বড় শিক্ষা দিয়েছে। সে শিখেছে যে মানুষ যতই বড় কেন না হোক, যদি তার সাথে তার মা-বাবা না থাকে তবে সে অসম্পূর্ণ। পরের দিন বিচারালয় যখন সে নিজের চেয়ারে বসল, তখন মানুষ তাকে এক নতুন নজরে দেখছিল। এখন সে কেবল একজন বিচারক ছিল না, সে একটি উদাহরণ হয়ে উঠেছিল। তার রায়ে এখন কেবল আইন নয়, বরং মানবতাও প্রতিফলিত হতো। আর সবথেকে বড় কথা, এখন তার হৃদয়ে কোনো বোঝা ছিল না। সে তার অতীতকে গ্রহণ করে নিয়েছিল এবং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলা শিখে গিয়েছিল। ওদিকে তার বাড়িতে মায়ের হাসি প্রতিধ্বনিত হতে লাগল, বাবার কথা শোনা যেতে লাগল, এবং সেই বাড়ি যা আগে কেবল একটি দালান ছিল, তা এখন সত্যি একটি ঘর হয়ে উঠল। অভিজিৎ প্রতিটি সন্ধ্যা তাদের সাথে বসত, কথা বলত, হাসত এবং সেই প্রতিটি মুহূর্তকে বেছে নিত যা সে বছরের পর বছর হারিয়ে ফেলেছিল। সময়ের সাথে সাথে তার আশ্রম আরও বড় হতে লাগল এবং সেখানে থাকা প্রতিটি বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। মানুষ এখন তাদের সন্তানদের অভিজিতের গল্প শোনাতে লাগল, যাতে তারা শিখতে পারে যে মা-বাবার সম্মান কতটা জরুরি। আর এইভাবে একটি ছেলে, যে কখনো নিজেরই নজরে নিচে নেমে গিয়েছিল, আজ হাজার হাজার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার গল্প এই শিক্ষা দিয়ে গেল যে ভুল করা কোনো ভুল নয়, কিন্তু তার স্বীকার না করা সবথেকে বড় ভুল। আর যদি মানুষ সত্যিকারের মন থেকে নিজের ভুল শুধরাতে চায়, তবে ভগবানও তার সাথে থাকেন। এখন অভিজিতের জীবনে কোনো অসম্পূর্ণতা ছিল না, কারণ তার কাছে এখন সবথেকে দামি জিনিসটি ছিল তার মা-বাবার ভালোবাসা, আর এটাই ছিল তার সবথেকে বড় জয়।